ছায়ারাত্রি চ্যানেল কখনোই কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না, তাই আমরা কখনোই বলি না যে কোনো ভৌতিক ঘটনা বা কোনো অলৌকিক ইনসিডেন্টকে বিশ্বাস করতে। যারা বিশ্বাস করেন সেটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত মতামত, এবং যারা বিশ্বাস করেন না তারা ঘটনাগুলিকে এন্টারটেনমেন্ট হিসেবেও নিতে পারেন। আজকে যে ঘটনাটি আমি তোমাদের সাথে শেয়ার করব, ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন জলপাইগুড়ি থেকে মৌমিতা দি। তো দিদির সাথে এই ঘটনাটি আজ থেকে প্রায় 14 বছর আগে ঘটেছিল, এবং শুধুমাত্র দিদি বলে নয়, ওনার ফ্যামিলি পর্যন্ত এই ইনসিডেন্টের সাক্ষী। এবং এই পুরো ঘটনা ঘটতে শুরু করে তার শাশুড়ি মায়ের হঠাৎ মৃত্যুর পর। তো এই ঘটনাটি সত্যি ভীষণই রোমহর্ষক একটি ঘটনা, যেটা কয়েকটা ইনসিডেন্ট শুনলে তোমরাও বুঝতে পারবে যে কি ভয়ানক পরিস্থিতির মধ্যে তাদের গোটা পরিবার সেই কয়েকটা দিন কাটিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, তোমরা প্রত্যেকে আজকের এই এপিসোডটি মন দিয়ে শোনো। আশা করছি তোমরাও রীতিমতো আজকের এই ঘটনাটি শুনে ভয় পেতে বাধ্য হবে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এপিসোড নাম্বার 206। দিদিভাই যেভাবে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করে নিয়েছেন, ঠিক সেভাবেই আমি তোমাদের সামনে আজকে এই পুরো ঘটনাটি তুলে ধরার চেষ্টা করছি। ঘটনাটি আজ থেকে প্রায় 14 বছর আগের ঘটনা। তখন আমার শাশুড়ি মা গত হন, এবং তারপর এমন কিছু ঘটনা আমাদের বাড়িতে ঘটতে শুরু করে। আচ্ছা, প্রথমে আমার শ্বশুরবাড়ির বর্ণনাটা একটু দিই। আমার হাজব্যান্ডরা হচ্ছে দুই ভাই। তার মধ্যে আমার হাজব্যান্ড হচ্ছে ছোট, এবং আমার ভাসুর ঠাকুর রয়েছেন, তাকে আমি দাদা বলতাম। তো আমার ভাসুরের হচ্ছে দুই ছেলে মেয়ে, তার মধ্যে ছেলে হচ্ছে বড় এবং মেয়ে ছোট। আর আমার একটাই মেয়ে। তো যে সময় আর কি ঘটনাটা ঘটেছিল, তো তখন আমার মেয়ের বয়স হচ্ছে 8 বছর। আর আমার ভাসুরের ছেলে তখন কলেজে পড়তো। তো ও কলেজে পড়ার সূত্রে তখন কলকাতায় থাকতো, মানে সবেমাত্র তখন কলেজেও ভর্তি হয়েছে। আর ওনার মেয়ে, মানে আমার ভাসুর ঠাকুরের মেয়ে, তখন ক্লাস 7-এ পড়তো। এবার আমাদের আগাগোড়াই হচ্ছে জয়েন্ট ফ্যামিলি। ইনফ্যাক্ট এখনও আমরা একসাথেই থাকি, মানে আমাদের থাকা খাওয়া সব কিছু এক জায়গাতেই। আর আমার ভাসুর ঠাকুর এবং আমার হাজব্যান্ড, তো তারা দুজন মিলে আমাদের শ্বশুর মশাইয়ের যে পৈতৃক ব্যবসাটা রয়েছে, সেটাই আমার হাজব্যান্ড এবং আমার ভাসুর ঠাকুর, মানে ওনাকে যেহেতু আমি দাদা বলতাম, তো ওই দাদা এবং আমার হাজব্যান্ড তারা দুজন মিলেই সেই পৈতৃক ব্যবসাটা সামলাতো। এবার এই ব্যবসাটা আমার শ্বশুর মশাই চালু করেছিলেন। তো আমাদের দোকানে বিভিন্ন রকমের লাইট, ফ্যান, চার্জার, মানে যত ইলেকট্রিকের জিনিসপত্র হয় সব কিন্তু বিক্রি হতো। এবার এটা যেহেতু অনেক পুরনো ব্যবসা, এবং মানে আমাদের ওই জায়গার মধ্যে বেশ নাম করা দোকান, তো মোটামুটি বেশ ভালোই চলতো দোকান। তো আমার শ্বশুর বাড়ি হচ্ছে দোতলা বাড়ি। তো এই বাড়িটা আমার শ্বশুরমশাই নিজে হাতে তৈরি করেছিলেন, এবং যেহেতু বাড়িটা বেশ পুরনো আমলের, সেই জন্য বেশ কয়েক বছর অন্তর অন্তর বাড়িটাকে সুন্দর করে রেনোভেট করা হতো। এবার আমাদের বাড়ির একতলা পোর্শনে হচ্ছে আমাদের সেই দোকানটা, এবং দোতলাতে আমরা থাকতাম। তো দোতলার সিঁড়ি দিয়ে উঠে এসে একটা কোলাপসেবল গেট, এবং তারপর একটা লোহার দরজা। তো তারপরেই হচ্ছে মানে আমাদের দোতলাটা কিন্তু পুরোপুরিভাবে একদম সেপারেট, মানে একদম খাঁচা সিস্টেম। তো এই খাঁচা সিস্টেম ব্যাপারটা মানে আগে ছিল না। আগে আমাদের খোলা বারান্দা টাইপের ডাইনিংটা ছিল, যেহেতু আগেকার প্যাটার্নে বাড়িটা তৈরি করা। তো পরবর্তীকালে নিজেদের সেফটির জন্য আমার হাজব্যান্ডরা ওই মানে দোতলার যে ডাইনিং স্পেসটা, সেটাকে টোটালটা গ্রিল দিয়ে ঘিরে নিয়েছিল, যাতে মানে আমাদের এটা সিকিউরিটির ব্যাপার, যেহেতু একদম মেন রাস্তার উপর আমাদের বাড়িটা ছিল। তো আমাদের বাড়িতে এই যে আমরা এতজন থাকতাম, মানে আমার ভাসুর ঠাকুর, তার ওয়াইফ মানে আমার যা, তার দুই ছেলে মেয়ে, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে এবং আমার শাশুড়ি মা। তো আমরা এতজন মিলে থাকতাম, কিন্তু আমার শ্বশুর মশাই আমার বিয়ের আগেই মারা যান। তো উনি আমার বিয়ের আগে মারা গিয়েছিলেন ঠিকই, কিন্তু ওনাকে আমি বিয়ের আগে দেখেছিলাম। তার কারণ আমার যখন বিয়ে ঠিক হয়, তো তখনই কিন্তু উনি মারা গিয়েছিলেন, যে কারণে আমার বিয়েটা 1 বছর পিছিয়ে যায়। তো সেই জন্য আমার শ্বশুরমশাইকে আমি বিয়ের আগেই চিনতাম। তো যাই হোক, আমাদের মোটামুটি বেশ হ্যাপি ফ্যামিলি ছিল, আমরা সবাই মিলে বেশ আনন্দ করেই কাটাতাম। তো এরপর একদিন একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে আমার শাশুড়ি মা তিনতলার যে আমাদের ছাদ, তো সেখান থেকে শুকনো জামা কাপড় আনার সময় উনি পা স্লিপ করে সিঁড়ি থেকে পড়ে যান। এবার উনি যখন ওই তিনতলার একদম টপ থেকে পড়ে যান, তো পড়ার সময়তে একদম গড়িয়ে যখন উনি দোতলাতে এসে পড়েন, তো ওনার মাথায় কিন্তু প্রচণ্ড চোট লাগে, এবং উনি পড়ার সাথে সাথেই সেন্সলেস হয়ে যান। তো সেই অবস্থাতে উনি যখন পড়ে গেছেন, তো ওনাকে নিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে যাওয়া হয়, এবং তারপর কিন্তু উনি কোমায় চলে যান। মানে ওরকম একটা সিচুয়েশান, ওনার চেহারাটা একটু হেলদি ছিল,
তো ওই অবস্থাতে উনি যখন পড়েছেন মানে বুঝতেই পারছে, এবং টোটাল ভারটা যখন ওনার মাথার উপর এসে লাগে, তো উনি যে ওই বাড়িতে অজ্ঞান হয়ে গিয়েছিলেন তারপর কিন্তু ওনার আর কোনো জ্ঞান ফেরেনি, এবং হসপিটালেও উনি বেশ কয়েকদিন ওরকম কোমাতেই ছিলেন। তো তারপর কিন্তু উনি এক্সপায়ার করে যান। এবার ডক্টররা যেহেতু বলেই দিয়েছিল যে ওনার বাঁচার চান্স খুবই কম, কারণ উনি এতটাই ইনজিওর হয়েছিলেন। তো এটা আমরা বাড়ির প্রত্যেকেই মানে জেনে গিয়েছিলাম, এবং এই বিষয়ে আমরা মানে মোটামুটি প্রিপেয়ার ছিলাম যে উনি হয়তো আর বাঁচবেন না। এবং আলটিমেটলি কিন্তু তাই হয়, প্রায় 1 সপ্তাহ পর আমার শাশুড়িমা কিন্তু মারা যান হসপিটালেই। এবার এইভাবে যখন উনি মারা গেলেন, এটা তো আমরা কখনোই কেউ ভাবিনি, তার কারণ উনি একদম সুস্থ সবল মানুষ ছিলেন, এবং ওনার কিন্তু যেরকম হয় যে বার্ধক্যজনিত কোনো রোগ, একটা কোনো সুগার প্রেশার কোনো কিছুর উনি ওষুধ খেতেন না, মানে একদম উনি ফিট ছিলেন। তো হঠাৎ করে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে ওনার মারা যাওয়া, এটা তো আমরা কেউই মেনে নিতে পারছিলাম না, আমাদের ভীষণই খারাপ লাগে ব্যাপারটা। তো এবার ওনার এই মৃত্যু সংবাদ যখন আমার ভাসুর ঠাকুরের ছেলেকে দেওয়া হয়, ও তো তখন কলকাতায় রয়েছে মানে ওর কলেজের জন্য। এবার ও তখন কিন্তু চলে আসে, মানে যেহেতু মারা গেছে তখন, যতই হোক ঠাম্মা মারা গেছে, তো ও চলে আসে। এবার ও বেশি দিন থাকতে পারে না, তার কারণ হচ্ছে ওর কয়েকদিন পরেই এক্সাম ছিল। এবার এই যে অসহজ পর্ব, মানে এই যে 15 দিনের অসহজ, এই সময়টাও বাড়িতে থাকে না। মানে ওর পরীক্ষা তখন যেহেতু ওই মাঝখানটা করেছিল, তো সবাই বলে যে তুমি শ্রাদ্ধর সময় আসবে, তুমি এখন চলে যাও। তো সেই মতো কিন্তু আমার ভাসুরের যে ছেলে সে কিন্তু চলে যায়। তো এবার তখন কিন্তু বাড়িতে আমরা ওই কজন, মানে আমার শাশুড়িমা যেহেতু মারা গেছে, তো আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমার ভাসুর, আমার জা আর তার মেয়ে, তো আমরা এই কজন রয়েছি বাড়িতে। এবার দূরে দূরে যারা আমাদের আত্মীয় স্বজন ছিল তারা তখনও আসেনি, মানে সবাই ওই শ্রাদ্ধ শান্তির সময় আসবে। এবার পাড়া প্রতিবেশী সবাই মাঝে মধ্যেই আসতো, দেখা করে যেত আমাদের সাথে। আর আমার ভাসুর যেহেতু বড় ছেলে ছিল, যে কারণে উনিই কিন্তু মুখাগ্নি করেছিলেন আমার শাশুড়ি মায়ের। তো সেই জন্য এটা সবাই বলছিল যে আমার ভাসুর ঠাকুরকে যেন একা কোনো জায়গায় সেরকম ছাড়া না হয়। তো সেই জন্য মানে দোকানেও যখন আমার ভাসুর থাকতো, আমার হাজব্যান্ড সঙ্গে সঙ্গে থাকতো, এবং দোকানের কোনো মালপত্র আনতে গেলেও আমার ভাসুরকে কিন্তু আমার হাজব্যান্ড একা ছাড়তো না, বা কোনো কোনো সময় দোকানের কর্মচারী গিয়েও নিয়ে আসতো। এবার রাত্রিবেলায় যখন মানে শোয়ার কথা হয়, এবার যেহেতু ওনাকে তো একাও শুতে দেওয়া যাবে না, তো সেই জন্য এটা ডিসাইড করা হয়েছিল যে আমার শাশুড়ি মায়ের ঘরে আমার ভাসুর ঠাকুর শোবে। তার কারণ এটা আমরা প্রত্যেকেই জানি যে মৃত মানুষের ঘর কিন্তু অসহ্য চলাকালীন মানে ফাঁকা রাখতে নেই, মানে ওই ঘরের মধ্যে কাউকে না কাউকে শুতে হয়। তো সেই মতো এটাই ডিসাইড করা হয়েছিল যে ওই ঘরে ভাসুর ঠাকুর শোবে। এবার কথা মতো তার সাথে তার ওয়াইফ মানে আমার যা যে ছিল, তো তারও শোয়ার কথা, কিন্তু আমার যা একটু শুতে মানে অপ্রস্তুত হচ্ছিল, কারণ উনি একটু ভয় পাচ্ছিলেন। যতই হোক সদ্য সদ্য শাশুড়িমা মারা গেছে, তো উনি বলছিলেন যে আমি ঠিক শুতে পারবো না, আবার ওনারই ঘরে যেহেতু। তো তখন আমার হাজব্যান্ড বলে যে ঠিক আছে, তাহলে আমি দাদার কাছে শুয়ে পড়ছি, আর তোমরা 4 জন মিলে একসাথে শোও। তো সেই মতোই কিন্তু আমার শাশুড়ি মায়ের ঘরে আমার হাজব্যান্ড এবং আমার ভাসুর ঠাকুর শোয়, আর আমার জায়ের ঘরে আমরা 4 জন মিলে শুয়েছিলাম। এবার আমাদের ঘরগুলো ঠিক এরকম ছিল, আমি বলি মানে একদম যেটা দোতলায় উঠে যে সিঁড়িটা, তারপরে তো আমাদের বিশাল বড় ডাইনিংটা। তো ডাইনিংয়ের একদম সামনেই ছিল হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঘর, মানে আগেকার দিনের যেহেতু ঘর, তো তো যে কারণে বেশ বড় বড় সাইজের ঘর ছিল, এখনকার মতো ছোট ছোট ঘর নয়, বেশ বড় বড় ঘর। তো আমার শাশুড়ি মার ঘর প্রথমেই, তারপর হচ্ছে আমার ভাসুরের ঘর, এবং তারপর হচ্ছে আমাদের ঘর, মানে একদম গায়ে লাগোয়া লাগোয়া। তো সেই জন্য আমার শাশুড়ি মার ঘরটায় ওরা শোয়, আর আমার জায়ের ঘরে আমরা 4 জন শুয়েছিলাম, আর আমাদের ঘরটা তখন ফাঁকাই ছিল, যেহেতু পাশাপাশি ঘরে আমরা থাকবো এটাই মানে ভেবেছিলাম। আর তখন যেহেতু সদ্য সদ্য শাশুড়ি মা মারা গেছে বলে একটা সবার মনেই একটা আতঙ্ক টাইপের ছিল, এটা হওয়া খুব স্বাভাবিক, কারণ বাড়ির মানুষ এরকমভাবে মারা গিয়েছে। তো আমরা কি করি, আমাদের যে 2 মেয়ে তাদেরকে আমার জায়ের খাটে শুতে দিই, আর আমরা দুজনে নিচে বিছানা করে শুয়েছিলাম, মানে আমি আর আমার যা। তো এবার প্রথম 3 দিন মানে ওই যে তেরাত্রি বলে, 3 রাত্রি যেরকমভাবে সেই ফল জল খেয়ে থাকা, তারা দেখে জল খাওয়া, এই ব্যাপারটা কিন্তু মিটে যায়, মানে এই যে 3 রাত্রি আমাদের একদম নর্মালভাবেই কাটে। এবার 4 দিনের দিন মানে যেদিন থেকে আর কি হবিষি স্টার্ট হয়েছে, তো সেই দিন থেকেই কিন্তু মূল যে ঘটনার সূত্রপাত সেটা কিন্তু হয়। এবার আমরা রাত্রিবেলায় যখন শুতাম, তো আমরা প্রত্যেকেই কিন্তু ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে শুতাম, এবং ডাইনিং যে স্পেসটা সেখানে আমরা একটা লাইট জ্বালিয়ে রাখতাম, যেহেতু রাত্রিবেলাতে প্রত্যেকেরই একটা মানে যতই হোক আমার শাশুড়িমা তখন সদ্য সদ্য মারা গেছে, একটা মনের মধ্যে ভয় কাজ করতো। তো যে কারণে কেউ কিন্তু আমরা অন্ধকারে শুতাম না। আর ঘরের যে দরজাগুলো সেগুলো আমরা ভেজিয়ে শুতাম, মানে একদম যেহেতু মানে দিদিভাই বলছে আমি যেখানটা করে শুতাম সেটা হচ্ছে একদম পুরো দরজার সামনে, মানে ঘরের দরজার সামনে। তো সেখানেই শুয়ে যদি দরজাটা খোলা থাকে, এবার চোখটা যেহেতু ডাইনিংয়ের দিকে যাবে, তো
তো সেই জন্য আমি মানে ওই দরজাটাকে ভেজিয়ে শুতাম এবং আমার হাজব্যান্ডরাও কিন্তু ওই ঘরে দরজাটাকে ভেজিয়ে রাখতো। তো সেই রকম করে দরজাটা ভেজানো অবস্থাতে রয়েছে এবং আমরা ঘুমিয়ে আছি। দিদিভাই বলছে আমরা প্রত্যেকেই কিন্তু ঘুমিয়ে গেছি। আর তখন বেশ অনেকটাই রাত্রি, রাত্রি ওই ১টা-১.৫টা এরকম হবে। এবার আমার যে খুব একটা ডিপ ঘুম হয়েছে তা নয়। কারণ আমার মানে নিজের জায়গায় না শুলে না আমার খুব একটা ভালো ঘুম হয় না। মানে আমি যদি কোনো জায়গায় হয়তো ঘুরতেও যেতাম, তো সেখানে গিয়েও আমার মানে বেশ কয়েকদিন ১ম ঘুম আসতো না। তো সেইরকম আমি যেহেতু তার উপরে মাটিতেও শুয়ে আছি, তো সেইরকম যে একটা ডিপ ঘুম সেটা কিন্তু আমার তখন হতো না। তো যাই হোক, এবার আমি যখন ঘুমাচ্ছি ঠিক এমন সময়তে দিদিভাই বলছে আমি পরিষ্কার শুনতে পাই, মনে হচ্ছে যেন আমাদের রুমের যে দরজাটা সেই দরজার ঠিক বাইরে থেকে, মানে আমরা যেহেতু ঘরের মধ্যে রয়েছি, তো ডাইনিংয়ের দিক থেকে কেউ যেন দরজার ওপরে ঠক 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 করে কন্টিনিউ টোকা মারছে। মানে মনে হচ্ছে যে অপোজিট দিক থেকে, এবার ওই দিকে যে কে আছে আমি তো জানি না, তো অপোজিট দিক থেকে কেউ যেন আমাদের দরজাতে নক করে আমাদেরকে ডাকার চেষ্টা করছে। তো দিদিভাই বলছে বেশ কিছুক্ষণ যাবৎ যখন এই শব্দটা আমি পাই, তো ন্যাচারালি কিন্তু আমার ঘুমটা ভেঙে যায়। মানে আমি যেহেতু একদম ডিপ ঘুমের মধ্যে ছিলাম না, তো ওরকম শব্দ বেশ কয়েকবার আমার কানে আসাতে আমার ঘুমটা ভেঙে গেছে। এবার যখন আমার ঘুম ভেঙেছে আমি পুরো তাকিয়েছি এবং তাকিয়ে আমি দেখছি যে হ্যাঁ সত্যি মানে দরজার অপোজিট দিক থেকে ওরকম একটা শব্দ আমি পাচ্ছি। তো আমি ভেবেছি যে হয়তো আমার ভাসুর বা আমার হাজবেন্ড কেউ হয়তো এসেছে আমাদেরকে ডাকছে। তো সেই ভেবে দিদিভাই বলছে আমি কিন্তু সাড়া দিই, মানে ঘরের ভেতর থেকে সাড়া দিই যে তোমরা কেউ এসেছো নাকি, তোমরা কি আমাদেরকে ডাকছো? তো আমি দেখি আমি যেই এরকম একটা শব্দ করেছি গলায়, সঙ্গে সঙ্গে কিন্তু সেই সাউন্ডটা পুরো বন্ধ হয়ে যায়, মানে একদম সবকিছু চুপচাপ। তো দিদিভাই বলছে যে ব্যাপারটা কি হলো, যদি আমার হাজবেন্ড আসে বা আমার ভাসুর যদি এসে থাকে তাহলে তো তারা অপোজিট দিক থেকে সাড়া দেবে যে হ্যাঁ আমরা এসেছি বা কিছু। তো আমি ভাবি যে তাহলে কি ওরা আসেনি, তাহলে আওয়াজটা কোত্থেকে আসছিল। তো এরপর বেশ কিছুক্ষণ আমি কিন্তু ওইভাবে শুয়ে থাকি, মানে আমি শুয়ে শুয়ে ব্যাপারটা ভাবছি। তো তখন দেখছি যে কোথাও যখন কোনো শব্দ নেই, তো আমি আস্তে আস্তে বিছানা থেকে উঠে আমি দরজাটা খুলে বাইরের দিকে তাকিয়েছি। এবার ডাইনিংয়েও যেহেতু আলো জ্বলছিল, তো যথারীতি দরজাটা খুলে আমি ডাইনিংয়ে যাওয়ার পর কিন্তু ওখানে কাউকে দেখতে পাই না। এবার যখন আমি দেখেছি যে ডাইনিংয়ে কেউ দাঁড়িয়ে নেই, কিন্তু এই যে শব্দটা, মানে এই যে দরজায় ঠক ঠক করে যে একটা নক করার শব্দ, এটা তো আমি একদম পুরো স্পষ্ট পেয়েছিলাম। কিন্তু যখন আমি ডাইনিংয়ে গিয়ে দেখছি যে ওখানে কেউ নেই, তো তখন না আমার রীতিমতো গাটা বেশ ভার হয়ে গেছে, মানে আমি কিন্তু বেশ একটু ভয় পেয়ে যাই। তো আমি কি করি, আমি একবার মানে উঁকি মেরে আমার হাজবেন্ডের ঘরটাকে দেখার চেষ্টা করি এবং আমি দেখি যে ওদের দরজাটা কিন্তু সেরকমভাবেই ভেজানো অবস্থাতে রয়েছে। মানে ওরা যে বেরিয়ে আসেনি তখন কিন্তু এই ব্যাপারটা আমি বুঝতে পারি। তো আমার বেশ একটু ভয় লাগে, মানে গাটা একটু বেশ ভার ভার হয়ে যায়। তো আমি কি করে, আমি আর ওখানে না দাঁড়িয়ে আবার আমি দরজাটাকে ভেজিয়ে রেখে আমি কিন্তু শুয়ে পড়েছি, মানে ওই জায়গায় আমি শুয়ে পড়ি। এবং মানে শোয়ার পরে আমার বারবার ওই জিনিসটা মনে হচ্ছে, আমি ভাবছি আওয়াজটা কোথার থেকে হলো। এবার এই আওয়াজটা যে আমার কোনো মনের ভুল বা মনের ভুলে আমি এরম একটা কোনো শব্দ পেয়েছি তা তো নয়। কারণ আমার যখন ঘুমটা ভেঙেছে তখনও কিন্তু আমি পরিষ্কার সেই শব্দটা পেয়েছি। তো আমি তখন নিজের মনকে কিন্তু বোঝানোর চেষ্টা করছি যে তাহলে হয়তো কেউ আসেনি। এবার যেহেতু আমাদের ডাইনিংয়ের ওই পোরশনটুকুতে গ্রিল দেওয়া আছে, তো আমি ভাবি যে তাহলে হয়তো বাইরে থেকে বাতাস এসে ওই দরজায় ধাক্কা মেরেছে, যে কারণে এরকম একটা শব্দ হয়েছে। মানে বিভিন্নভাবে নিজেকে যুক্তি দিয়ে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি যাতে আমার মনের ভয়টা একটু কমে। তো যাই হোক, কোনো মতে আমার মানে বিছানায় শুয়ে ঘুম আসছে না, আমি এপাশ ওপাশ করছি। তো বেশ কিছুক্ষণ মানে প্রায় ১০-১৫ মিনিট পর আমার চোখটা তখন একটু হালকা লেগে এসছে। মানে একটু তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আমি এসেছি। সেই অবস্থাতে আবার কিন্তু দরজার বাইরে থেকে ওরকম নক করার শব্দ, মানে ঠক 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 করে কেউ যেন আমাদেরকে ডাকছে। এবার দ্বিতীয়বারের জন্য যখন আমি এরম একটা শব্দ পেয়েছি না, আমি সঙ্গে সঙ্গে একদম চোখ খুলে তাকাই এবং তাকিয়ে যখন আমি দরজার দিকে তাকিয়েছি, ভাই বিশ্বাস করবেন আমি দেখতে পাচ্ছি দরজাটা যেহেতু ভেজানো আছে, তো দুটো পাল্লা একসাথে এরকম জোড়া লাগানো। তো আমি দেখছি মানে বাইরে থেকে সত্যিই যে কেউ নক করছে, যে কারণে কিন্তু দরজাটা পুরো কাঁপছে। মানে একজন দেখবে যে কেউ যদি বাইরে থেকে একটা দরজার উপরে বাড়ি মারে, দরজা যতই লক করা থাকুক না কেন যেরকম কাঁপে, সেইভাবে এবার দরজাটা তো ভেজানো আছে, তো ন্যাচারালি দরজাটা আরও বেশি কাঁপবে। তো সেই রকম কিন্তু দরজার ওই দুটো পাল্লা রীতিমতো কাঁপছে। এটা দেখে আমার কিন্তু তখন প্রচণ্ড ভয় লাগে। মানে আমি তখন ওই মানে ওখানে শোয়া অবস্থাতে একদম পুরো ফ্রিজ হয়ে গেছে। আমি নড়তে পারছি না এবং আমার পাশে যে আমার জা শুয়ে আছে, তাকে যে আমি ডাকবো সেই শক্তিটা আমার তখন নেই। এবার বেশ কিছুক্ষণ মানে প্রায় ১০-১৫ সেকেন্ড কিন্তু ওরকম একটা মানে শব্দ হয় এবং ওই দরজাটায় ওরকম বাড়ি মারার একটা যে দরজাটা নড়ছে সেটা আমি দেখতে পাই।
তারপর কিন্তু সবকিছু একদম চুপচাপ, মানে কোনো রকমের কোনো শব্দ নেই, এবং দরজাটা যেরমভাবে কাঁপছিল, একটা দরজায় বাড়ি মারার মতো যেরকম একটা, মানে দরজাটা যেরকম নড়ছিল, সব কিন্তু একদম থেমে যায়। দিদিভাই বলছে আমি বেশ কিছুক্ষণ কিন্তু ওই দরজার দিকে ওইভাবেই তাকিয়ে থাকি, মানে তখনও পর্যন্ত আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। এবার আমার যাকে যখন আমি পাশ ফিরে ডাকতে গেছি, তো তখন দেখছি আমার যা কিন্তু অলরেডি ঘুম থেকে উঠে উনি জেগে আছেন। মানে ওই যে দরজায় ওরকম জোরে জোরে শব্দ হয়েছিল, যেটাতে কিন্তু আমার জায়েরও তখন ঘুমটা ভেঙে গেছে, এবং উনিও কিন্তু ওই দৃশ্যের সাক্ষী। তো আমি আমার যাকে কিছু বলার আগে উনি তখন বলেন যে তুই শুনেছিস? তখন আমি আমার যাকে বলি যে হ্যাঁ, এরকম ঘটনা, এটা মানে তুমি যে সেকেন্ড পারে যে শব্দটা পেয়েছো, এর আগেও একবার এরকম শব্দ হয়েছিল, এবং আমি কিন্তু দরজাটা খুলে দেখি যে বাইরে কেউ নেই। তো পুরো ব্যাপারটা আমার যাকে আমি বলি, তো আমার যা তখন বলে যে ওরা তো পাশের ঘরে শুয়ে আছে, হতে হতে পারে ওরা এসে আমাদেরকে ডেকেছিল। এবার আমরা দুজনেই কিন্তু জানি যে এটা কখনোই পসিবল নয়। তার কারণ মানে ওরা যে ওই ঘরে শুয়ে আছে সেটা দিদিভাই বলছে আমি যখন প্রথমবার মানে উঁকি মেরে দেখেছিলাম, তখন দেখি যে হ্যাঁ, ওদের দরজা ভেতর থেকে ওরকম মানে ভেজানো আছে। তো তবুও মানে নিজেদের মনকে শান্ত করার জন্য আমার যা বলে যে চল একবার ওদের সাথে গিয়ে কথা বলে আসি, মানে ওরা আদৌ এসেছিল কিনা। তো সেই ভেবে আমি আর আমার যা আমরা দুজনেই কিন্তু আমার হাজবেন্ডদের ঘরে যাই, মানে আমার শাশুড়ি মার ঘরে, যেখানে আর কি ওরা শুয়েছিল। তো এবার যাওয়ার পর ওদেরকে যখন ডাকছি, মানে রীতিমতো দেখে বোঝা যাচ্ছে ওরা একদম গভীর ঘুমে মগ্ন। তো বেশ কয়েকবার ডাকার পর ওরা যখন ঘুম থেকে ওঠে, তো ওদেরকে এই পুরো বিষয়টা বলি যে এরম এরম ঘটনা ঘটেছে, তো তোমরা কি এসেছিলে? এবার ওরা যে আসেনি, ওদের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে ওরা এত ঘুমে আর কি আচ্ছন্ন ছিল। তো তখন ওরা বলছে দূর, আমরা কোথার থেকে আসবো, আর তোমরা কি শুনতে কি শুনেছো, হয়তো হতেই পারে এটা তোমাদের মনের ভুল। এবার দিদিভাই বলছে আমি যদি ধরে নিই যে এটা আমার মনের ভুল, বা এটা হয়তো আমার কোনো মনের ভয় থেকে এই ব্যাপারটা কাজ করেছে, যে কারণে এরকম একটা আমি কোনো শব্দ শুনেছি, সেটা তো নয়, কারণ আমার যাও এই একই শব্দ শুনেছে। তো তখন আমার যা বলে যে হ্যাঁ, আমিও এরকম একটা শব্দ শুনেছি, এটা তো কখনো মনের ভুল হতে পারে না। এবার আমাদের কথা শুনে ওরাও যে কথাটাকে এতটা অবিশ্বাস করেছে, সেটা কিন্তু ওদের চোখ মুখ দেখে মনে হচ্ছিল না। এবার যতই হোক আমরা যদি ভয় পেয়ে যাই, বা পাশের ঘরে যেহেতু আমাদের মেয়েরা রয়েছে, তো ওরাও তো এই ব্যাপারটাতে ভয় পেতে পারে, তো যে কারণে মানে আমি বুঝতে পারি যে আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ওরা বলে, এবং বারবার করে বলতে থাকে যে এটা হয়তো তোমাদের মনের ভুল, এই ব্যাপারটা নিয়ে এত কিছু তোমরা ভেবো না, হয়তো বাতাসে এরকম দরজাটাই শব্দ হয়েছে। তো তোমাদের যদি এতটাই ভয় লাগে, তোমরা ঘরের দরজা ভেতর থেকে লক করে শোবে। তো এই বলে কিন্তু কোনোভাবে আমাদেরকে আমাদের ঘরে ওরা পাঠিয়ে দেয়। এবার দিদিভাই বলছে আমার তখন মারাত্মক পরিমাণে ভয় লাগতে শুরু করেছে, কারণ পরপর দুবার এই শব্দটা আমি পেয়েছি একই রাত্রিতে। তো আমি কি করি, আমি আমার যাকে বলি যে দেখো, আমি যেহেতু এদিকটা করে শুয়ে আছি দরজার দিকে, তো দরজাটা আমি ভেতর থেকে লক করেই শোবো। তো তখনও বলে যে হ্যাঁ ঠিক আছে, তুই দরজাটা লক করেই শো। তো সেই মতো আমি কিন্তু ভেতর থেকে দরজায় ছিটকিনি দিয়ে শুয়ে পড়ি। এবার তারপরে মানে শোয়ার পরে বারবার ওই একই ঘটনার কথা আমার মনে পড়ছিল, তো প্রথম প্রথম ঘুমাচ্ছিল না, তো তারপর আমি ঘুমিয়ে যাই। এবার সেই রাত্রিটা তো কোনো মতে কাটে। এবার পরের দিন, মানে পরের দিন রাত্রিবেলাতে যখন আবার আমরা শুয়েছি, ঠিক একইভাবে আমরা শুয়ে আছি। এবার সেই দিন কিন্তু আমি ঘরের ছিটকিনি দিয়েই শুয়েছিলাম। তো দিদিভাই বলছে ঘরের ছিটকিনি যখন দেওয়া আছে, তো মনের মধ্যে একটা শান্তি ছিল যে যাই হয়ে যাক না কেন, বাইরে যাই ঘটুক, ভেতরে তো আর, বাইরে যেই থাকুক না কেন সে তো আর ভেতরে ঢুকতে পারবে না। তো এই ভেবে কিন্তু সেই দিন রাত্রিবেলা আমি নিশ্চিন্তে শুয়েছি। এবার সেই রাত্রিতে যে ঘটনাটা ঘটেছিল সেটা কিন্তু পুরোটাই ঘটে আমার জায়ের সাথে, মানে পরবর্তীকালে আমার জায়ের মুখ থেকে এই ব্যাপারটা আমরা প্রত্যেকেই শুনেছিলাম। তো আমার যা বলছে যে তখন বেশ অনেকটাই রাত্রি, তো আমরা সবাই ঘুমিয়ে আছি। এবার আমার যা হঠাৎ করে শুনতে পাই, মনে হচ্ছে যেন মানে ও যেটা বলছে যে কেউ যেরকম হয়তো খুব জোরে জোরে নিঃশ্বাস নিলে যেরকম একটা শব্দ হয়, মানে এরকম করে কেউ যেন জোরে জোরে শ্বাস নিচ্ছে আবার শ্বাস ছাড়ছে, মানে মানুষ যেরকম তার শেষ সময় যেরকম ভাবে একটা জোরে জোরে নিঃশ্বাস নেয়, ঠিক ওরকম একটা শব্দ আমার জায়ের কানে কিন্তু আসছে। এবং ও বলছে যে আমি শব্দটা এমনভাবে শুনতে পাচ্ছি, মনে হচ্ছে যেন আমার কানের কাছে কেউ মুখ নিয়ে এসে ওই শব্দটা করছে। এবার এই রকম শব্দ যখন বেশ খানিকক্ষণ ধরে আমি পেতে থাকি, তো ন্যাচারালি কিন্তু আমার ঘুমটা ভেঙে যায়, এবং যখন আমার ঘুমটা ভেঙেছে আমি ভাবি যে কারোর কি কোনো শরীর টরীর খারাপ হলো, মানে আমার যা বলছে যে ও কিন্তু এটা ভেবেছে যে ঘরের মধ্যে আমরা আরও তিনজন রয়েছি, তো আমাদের কারোর শরীর টরীর খারাপ হয়েছে কিনা, এরকম একটা শব্দ পাচ্ছে। তো প্রথমে ওর ঘুমটা ভাঙার পর ও কিন্তু আমার দিকে তাকায়, মানে আমার যা কিন্তু আমার দিকে তাকায়, এবং দেখে যে না, আমি যেরকম ঘুমাচ্ছিলাম সেরকমই ঘুমিয়ে আছি।
তো তখন আমার যা ভাবে যে তাহলে মেয়েরা ওরকম খাটে শুয়ে আছে, তো ওদের কারোর শরীর-টরীর খারাপ হলো কিনা? তো এই ভেবে আমার যা কিন্তু ওই মানে মাটি থেকে উঠে কিছুটা মানে শরীরটাকে কিছুটা তুলে ওই খাটের দিকে তাকিয়েছে মেয়েদের দিকে। মানে মেয়েরা কেউ এরকম শব্দ করছে কিনা। এবং তখন আমার যা দেখে যে মেয়েরা যেরকমভাবে ঘুমিয়েছিল ওইভাবেই কিন্তু শুয়ে আছে। মানে ওরা এই শব্দটা করছে না। কিন্তু তখনও পর্যন্ত ওই ঘরের মধ্যে সেই যে একটা জোরে, জোরে নিঃশ্বাস নেওয়ার শব্দ, সেটা কিন্তু আমার যা কন্টিনিউ পেয়ে যাচ্ছে। এবার তখনও বুঝতে পারছে না যে কোথা থেকে এই আওয়াজটা আসছে। তো এরপর আমার যা যখন শুতে গেছে, বন্ধুরা এই জায়গাটা তোমরা একটু মন দিয়ে শোনো। তো আমার যা যখন শুতে গিয়েছে, এবার খাট থেকে নেমে আবার যখন ও মানে মেঝেতে যে জায়গাটা করে বিছানাটা করা আছে সেই জায়গায় যখন ও শুতে গেছে, এবার ও তো একদম পুরো খাটের সাইডেই শুয়ে আছে, মানে খাটটা যেখানে শেষ হচ্ছে সেখানেও শুয়ে আছে। তো ও যখন শুতে যায় ওর চোখটা কিন্তু সোজা পড়ে খাটের তলে। মানে ও যখন তাকিয়েছে খাটের তলের দিকে, ও দেখতে পায় যে একটা বিশাল বড় সাইজের ভামবিড়াল টাইপের একটা মানে বিড়াল, মানে অনেকে আমরা এটাকে খাটাশও বলি। তো ওই টাইপের একটা কালো মিশমিশে বিড়াল ঠিক খাটের তলে কিন্তু বসে আছে, এবং ওর চোখগুলো ঠিক এতটা স্পার্ক করছে ওই অন্ধকারের মধ্যে। খাটের তলে তো রীতিমতো অন্ধকার, মানে ঘরের যে আলোটা জ্বলছে সেই আলোটা খাটের তলে অতটাও পৌঁছচ্ছে না। তো সেই অন্ধকারে আমার যা দেখছে যে ওই চোখ দুটো, বিড়ালের চোখ দুটো ঠিক এতটা জ্বলছে এবং বিড়ালটা কিন্তু ঠিক একই দৃষ্টিতে আমার জায়ের দিকে তাকিয়ে আছে। এই দৃশ্যটা দেখার পর আমার যা তখন এতটা পরিমাণে ভয় পেয়ে যায়, এবার এটা খুবই স্বাভাবিক ব্যাপার, যে কোনো মানুষই এরকম একটা জিনিস দেখলে ভয় পেয়ে যাবে। তো ও তখন এতটা ভয় পায়, ও কিন্তু বিকট জোরে একটা চিৎকার করে, এবং ওর এত জোরে একটা চিৎকারে আমার কিন্তু ঘুমটা ভেঙে যায়, এবং ততক্ষণে আমাদের মেয়েরাও কিন্তু জেগে গেছে। এবার তখন আমি বলছি যে, "কি হয়েছে দিদি? তুমি এরকম করে চিৎকার করলে কেন?" তো তখন আমার যা বলছে যে, "খাটের তলে বিড়াল। আমি একটা বিড়াল দেখেছি।" এবার আমার জায়ের কথা শুনে তখন আমরাও ভয় পেয়ে গেছি যে খাটের তলে বিড়াল কোত্থেকে আসবে? কারণ দরজা তো ভেতর থেকে লক করা আছে। তো আমি তখন তন্ন তন্ন করে গোটা ঘর খুঁজছি, খাটের তল দেখছি, কোত্থাও কোনো বিড়াল নেই। তো আমার যা বলছে, "হ্যাঁ, আমি পরিষ্কার দেখেছি যে আমি এরকম খাটের তলে একটা বিড়াল বসেছিল, তো যেটা দেখেই তো আমি এত জোরে চিৎকারটা করেছি।" এবার যদি তর্কের খাতিরে ধরেও নিই যে খাটের তলে এরকম একটা বিড়াল সত্যিই ছিল, মানে আমার যা যেটা দেখেছে সেটা সত্যি, তাহলে বিড়ালটা বেরোলো কোন দিক দিয়ে? তার কারণ হচ্ছে ঘরটা তো ভেতর থেকে আমরা লক করে রেখেছি। তো আমার যা তো তখন কোনো মতেই মানছে না। মানে আমি আমার যাকে বলছি যে, "তুমি হয়তো এটা ভুল দেখেছো, এটা বিড়াল কোত্থেকে আসবে? যদি বিড়াল থেকেই থাকে তাহলে গেল কোথায়?" তো আমার যা তো কোনো মতেই বিশ্বাস করছে না, বলছে, "হ্যাঁ, আমি সত্যি দেখেছি এটা বিড়াল।" এবার এরকম ঘটনা যখন হচ্ছে, আমার মেয়েরাও কিন্তু তখন প্রচণ্ড ভয় পেয়ে গেছে। তো তখন মানে আমরা কিন্তু প্রত্যেকে বুঝতে পারি যে এটা আদতেই কোনো বিড়াল ছিল না। মানে এটা কিন্তু অন্য কোনো জিনিস ছিল। এবার আমার জায়ের ওরকম একটা চিৎকারে পাশের ঘর থেকে আমার হাসব্যান্ডরাও শুনতে পেয়েছিল। কারণ আমার যা তখন এত জোরে চিৎকারটা করেছিল, ওদের কাছেও সেই শব্দটা গিয়ে পৌঁছয়, এবং ততক্ষণে কিন্তু ওরা দরজায় এসে ধাক্কা মারছে এবং বলছে যে, "এই তোমরা এত জোরে চিৎকার করলে কেন? ভেতরে তোমাদের কি হয়েছে?" তো তখন আমরা দরজাটা খুলি এবং পুরো বিষয়টা ওদেরকে বলি যে এরকম এরকম ঘটনা ঘটেছে, এবং ততক্ষণে আমার যা কিন্তু প্রচণ্ডই ভয় পেয়ে গেছিল। মানে ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে ও কি জিনিস দেখেছে, এবং রীতিমতো ও কিন্তু তখন ঘামছে। এবার পরপর দুদিন এরকম ঘটনা, মানে অদ্ভুত টাইপের দুটো ঘটনা দুদিন ঘটলো। মানে প্রথম দিন ওরকম দরজায় নক করা, এবং সেকেন্ড দিন এরকম একটা বিড়াল দেখা। তো ন্যাচারালি প্রত্যেকের মনের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হচ্ছে যে কেন এরকম ঘটনা বারবার ঘটছে। এবার মেয়েদের সামনে তো এত কিছু ব্যাপার ডিসকাস করা যাচ্ছে না, কারণ ওরা এমনিতেই ছোট, এইসব শুনলে ওরা আরও ভয় পেয়ে যাবে। তো আমার হাজব্যান্ড এবং আমার ভাসুর ঠাকুর তারা প্রত্যেকেই বলে যে, ঠিক আছে, তোমাদেরকে আর নিচে শুতে হবে না, তোমরা চারজন মিলে একসাথে খাটের ওপরেই শোবে, মানে একটু অ্যাডজাস্ট করে শুয়ে পড়বে। তো সেই কথা মতো আমরা কিন্তু আর মানে মেঝেতে শোয়ার আর সাহসই করলাম না, মানে মেঝেতে শুতে রীতিমতো তখন ভয় লাগছে। তো তখন আমরা চারজন মিলে খাটের ওপরেই শুই। এবার সেই রাত্রিতে তো আমার কোনো মতেই ঘুম আসছিল না, তার কারণ এই যে পরপর দুটো ইনসিডেন্ট আমাদের বাড়িতে ঘটে গেল। তো আমি তখন বুঝে পাচ্ছিলাম না যে এরকম ঘটনা কেন ঘটছে। তো সেই দিন তো সারা রাত্রি আমার এক প্রকার জেগেই কাটে, এবং পরের দিন সকালে এই পুরো ব্যাপারটা আমি আমার মাকে জানাই। মানে দিদিভাই বলছে আমি আমার মাকে ফোনে এই ব্যাপারটা জানাই। তো তখন আমার মা আমাকে একটা কথা বলে যে, মানে এটা আমরা সত্যিই জানতাম না, এটা আমার মায়ের কাছ থেকে আমি জানতে পারি। মানে যে মানুষটা মারা যায়, তো সে যে ঘরে আর কি বসবাস করতো, তো সেই ঘরে তার উদ্দেশ্যে, মানে তার আত্মার শান্তির উদ্দেশ্যে যতদিন না তার শ্রাদ্ধ শান্তি মিটছে, তো সেই অশৌচ পর্ব চলাকালীন মানে সন্ধেবেলাতে দক্ষিণ দিকে মুখ করে একটি প্রদীপ জ্বালাতে হয় সন্ধেবেলাতে। তো সেই কথাটা দিদিভাই বলছে আমার মা আমাকে বলে যে এই কাজটা তুই আজ থেকে করবি।
তো আমার মায়ের কথা মতো আমি সেই দিন সন্ধ্যে থেকেই দক্ষিণ দিকে, মানে আমার শাশুড়ি মা যে ঘরে থাকতেন তো সেই ঘরেরই দক্ষিণ কর্নারে একটি করে প্রদীপ সন্ধ্যেবেলায় জ্বালাতাম এবং একটা ঝুড়ি দিয়ে প্রদীপটা ঢেকে দিতাম, কারণ তখন যেহেতু গরমকাল ছিল, এবার যেহেতু ফ্যান চালালে প্রদীপটা যদি নিভে যায়, তো সেই কারণে সেই ঝুড়ি দিয়ে ওটা ঢেকে দেওয়া হতো, তাহলে মানে বাতাসটা একটু গার্ড হবে। তো এরপর কিন্তু মাঝে ২ দিন কোনো রকমের কোনো প্রবলেম হয় না। মানে মায়ের কাছ থেকে এটা শোনার পর যবে থেকে আমি সেই প্রদীপটা দেওয়া শুরু করি, তারপর কিন্তু ২ দিন আর কোনো রকমের কোনো প্রবলেম হয় না। এবার এর মধ্যে একদিন আমাদের পুরোহিত মশাই, যিনি আরকি আমার শাশুড়ি মার শ্রাদ্ধ শান্তি করবেন, তো তিনি আসেন এবং তাকে কিন্তু আমরা এই যে বাড়িতে এরকম কিছু ঘটনা ঘটছে বা আমরা যে এরকম কিছু ফেস করেছিলাম, সেই ব্যাপারে কোনো কথাই বলা হয় না। মানে আমরা কিন্তু তাকে এই কথাগুলো কিছু বলি না। তো তিনি আসেন এবং মানে শাশুড়ি মা যখন মারা গেছেন সেই মৃত্যু সময়কালটা উনি পঞ্জিকাতে দেখেন, মানে উনি মারা যাওয়ার সময় কোনো দোষ টোষ পেয়েছিলেন কিনা, এটা কিন্তু প্রত্যেকটা পুরোহিত মশাই করেন। মানে এই যে অশৌচের সময় যখন আর কি চলে, তো তখন উনি এসে কিন্তু এই টাইমগুলো উনি দেখেন। তো সেরকম উনি দেখেন এবং উনি বলেন যে না, কোনো প্রবলেম নেই, সব কিছুই ঠিকঠাক আছে। মানে উনার মৃত্যু সময়ের যে একটা বলে না যে দোষ পাওয়া বা কিছু, এগুলো কোনো কিছু উনি পাননি, মানে সব কিছুই নর্মাল। তো এরপর উনি একটি ফর্দ আমাদেরকে দিয়ে যান, মানে যা যা সামগ্রী আনতে হবে শ্রাদ্ধের জন্য, তো সেইটা দিয়ে কিন্তু উনি চলে যান। এবার এই যে মাঝে ২ দিন কেটে যায়, তো এই ২ দিন তো আমাদের সঙ্গে কোনো রকম কোনো ঘটনা ঘটে না। তবে ৮ নম্বর দিনের দিন, মানে এই যে অশৌচের যে ১৫টা দিন আর কি পালতে হয়, তার মধ্যে যে ৮ নম্বর দিন আমার হাজবেন্ডের সাথে যে ঘটনাটা ঘটে, সেটা কিন্তু আমাদের সাথে এই যে এত কিছু ঘটনা ঘটতো সব বিষয়কে পুরো একদম ছাপিয়ে যায়। তো সেই দিন রাত্রিবেলাতে আমার হাজবেন্ড এবং আমার ভাসুর ঠাকুর সেই আমার শাশুড়ি মার ঘরে শুয়ে আছে রাত্রিবেলায়। তো সেই দিন এবার কি হয়েছে, মানে দক্ষিণ দিকে ওরা কিন্তু পা করেছিল, মানে শোয়ার সময়তে পাটা ছিল ওদের দক্ষিণ দিকে এবং উত্তর দিকে ওদের মাথা। তো আমার হাজবেন্ড বলছে তখন বেশ অনেকটা রাত্রি, তো এমন সময়তে আমি শুয়ে থাকতে থাকতে একটা পোড়া গন্ধ, এবং সেই পোড়া গন্ধটা কিন্তু একটা চামড়া পোড়া টাইপের তীব্র ঝাঁঝালো গন্ধ, যে গন্ধটা এসে আমার হাজবেন্ডের নাকে লাগে। এবং মানে আমার হাজবেন্ড বলছে যে এত ঝাঁঝালো সেই গন্ধ, আমার কিন্তু ঘুমটা সঙ্গে সঙ্গে ভেঙে যায়, মানে এত বাজে গন্ধ। সেই গন্ধতে মনে হচ্ছে না একদম পুরো আমার দম আটকে আসছে। তো ন্যাচারালি আমার ঘুমটা ভাঙে এবং ঘুম ভাঙার পর আমি যখন চোখটা খুলেছি, তো আমার চোখটা কিন্তু সোজা অপোজিট দিকে যায়, মানে আমার মাথা যেদিকে আছে আমার পায়ের দিকে কিন্তু চোখটা যায়। এবার এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ যে কোনো মানুষেরই ঘুম ভাঙলে যখন সে তাকাবে তার চোখটা তো তার অপোজিট দিকেই যাবে। তো সেই রকম আমার হাজব্যান্ড যখন তাকিয়েছে, এবার ওদের ঘরেও একটা লাইট জ্বলছিল। তো আমার হাজব্যান্ড বলছে আমি পরিষ্কার দেখি, মানে যেখানটা করে দিদিভাই বলছে আমি প্রদীপটা জ্বালাতাম দক্ষিণ কর্নার করে ঘরের, সেইখানে আমার হাজব্যান্ডের মা, মানে আমার শাশুড়ি মাকে আমার হাজব্যান্ড কিন্তু দেখতে পায়। ও বলছে আমি একদম নিজের চোখে পরিষ্কার দেখি আমার মা ওখানে দাঁড়িয়ে আছে, এবং যেরকমভাবে উনি আট পৌড়ে করে শাড়ি পরতেন এবং যেইভাবে উনি চুলটা আঁচড়াতেন, মানে সেম টু সেম ওই রকমভাবে উনি দাঁড়িয়ে আছেন। এবং হাজব্যান্ড যেটা আমাদেরকে পরে বলে যে ওনার চেহারার কোনো বিকৃতি হয়নি, একদম একটা সাধারণ মানুষ যেরকম দেখতে হয় এবং উনি আগে যেরকম দেখতে ছিলেন ওই রকমভাবেই ঠিক একই জায়গাতে উনি দাঁড়িয়ে আমার হাজব্যান্ডের দিকে তাকিয়ে আছেন। এবং যে মুহূর্তে আমার হাজব্যান্ডের সাথে ওনার, মানে আমার শাশুড়ি মায়ের যে অবয়বটি ওখানে রয়েছে, ওনার যখন আই কন্ট্যাক্ট হয়, মুহূর্তের মধ্যে আমার হাজব্যান্ড বলছে চোখের নিমিষে ওখান থেকে পুরো গায়েব, এবং একটা দমকা বাতাস গিয়ে ঘরের দরজার উপরে লাগে এবং সশব্দে দরজাটা খুলে যায়। এবার আমার হাজব্যান্ডরাও কিন্তু ঘরের দরজা ভেতর থেকে লক করেই শুতো, মানে ছিটকিনিটা লাগিয়েই শুতো। তো সেই দরজা যখন ওইভাবে একটা দমকা বাতাসের ধাক্কায় ওইভাবে খুলে যায়, তো আমার হাজব্যান্ড কিন্তু এত ভয় পায়, ও একটা বিকট জোরে চিৎকার করে। এবার ওর ওই রকম একটা বিকট জোরে চিৎকার, তার উপরে দরজাটা ওরকম সশব্দে খুলে যাওয়া, তো এই আওয়াজে কিন্তু পাশেই যেহেতু আমার ভাসুর শুয়েছিল ওর পাশে, তো ওই আওয়াজে কিন্তু ওনারও ঘুমটা ভেঙে যায় এবং উনি তখন উঠে জিজ্ঞাসা করছেন যে কি হয়েছে, তুই এরকম করে চিৎকার করলি কেন? তো তখন আমার হাজব্যান্ড কিন্তু মানে কোনো কথা বলতে পারছে না, ও শুধু ইশারা করে দরজাটাকে দেখাচ্ছে। এবার আমার ভাসুর যখন সেই দরজাটা দেখে যে হ্যাঁ সত্যিই দরজাটা খোলা, তো তখন উনি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছেন যে দরজাটা কি করে খুললো। তো এরপর যখন আমার হাজব্যান্ড একটু স্বাভাবিক হয়েছে, তো ও কিন্তু পুরো বিষয়টা আমার ভাসুরকে বলে। এবার সেই রাত্রে ওনারা দুজনেই তো মানে প্রচণ্ড ভয় পেয়ে যান, কিন্তু আমাদের সাথে এই ব্যাপারে কোনো কথা ওরা কিন্তু বলে না ওই অত রাত্রিতে, কারণ দেখে যে আমরা যদি ভয় পেয়ে যাই, এমনিতেই বিগত ২ দিন আমাদের সাথে এরকম কিছু ঘটনা ঘটেছিল, বিশেষ করে আমাদের দুটো ছোট ছোট মেয়ে রয়েছে, তারাও যদি এই কথাগুলো শোনে ন্যাচারালি ওরাও ভীষণ ভয় পেয়ে যাবে। তো ওরা কিন্তু সারা রাত্রি এক প্রকার জেগেই কাটায়। এবার এই বিষয়গুলো তো আমরা কিছুই জানতে পারি না।
তো পরের দিন সকালেও আমাদেরকে কিন্তু কোনো কথা ওরা বলে না। তো আমার হাসব্যান্ড প্রথমেই সেই পুরোহিত মশাইকে ফোন করে ডাকে বাড়িতে। এবার আমরা তখন বুঝতে পারছি না যে কেন এরকম সেই পুরোহিত মশাইকে ডাকা হচ্ছে। কারণ দুদিন আগেই তো উনি এসে সমস্ত ফর্দ দিয়ে গেছেন। তো আমার হাসব্যান্ডকে যখন আমি জিজ্ঞাসা করছি যে তুমি কেন আবার পুরোহিত মশাইকে ডাকছো, তো ও এই ব্যাপারে কিন্তু কোনো কথা বলে না। তো এবার পুরোহিত মশাই যখন আসেন আমাদের বাড়িতে তখন ওই দুপুর 12টা এরকম বাজে। তো ততক্ষণে আমাদের দুই মেয়ে কিন্তু তখন স্কুলে চলে গেছে। এবার সেই মুহূর্তে আমরা বাড়ির সবাই রয়েছি এবং পুরোহিত মশাই রয়েছেন। তো সেই পুরোহিত মশাইয়ের সামনে আমার হাসব্যান্ড সেই পুরো বিষয়টা বলে যে এরম এরম ঘটনা গতকাল রাত্রে আমার সাথে ঘটেছে। ইনফ্যাক্ট বিগত দুদিন আমার ওয়াইফ এবং বৌদি মানে প্রত্যেকেই যা যা ঘটনা আর কি ঘটেছিল, তো পুরো বিষয়টা সেই পুরোহিত মশাইকে বলা হয়। এবার এই কথাগুলো তো আমরাও তখন প্রথম শুনছি যে গতকালকে আমার হাজব্যান্ডের সাথে এরকম কিছু ঘটেছে, ও তো আমাদের সাথে এই ব্যাপারে কোনো কিছু কথা শেয়ার করেনি। তো তখন ওকে যখন আমি বলি যে তুমি কই এই কথাগুলো আমাদেরকে বলনি, তো তখনও বলে যে যেহেতু মেয়েরা ছিল বাচ্চারা, তো ওরা এইসব শুনলে যদি ভয় পেয়ে যায়, যে কারণে সকাল থেকে আমি এই ব্যাপারে কোনো কথা বলিনি। তো যাই হোক, এবার পুরোহিত মশাই যখন এই পুরো বিষয়টা শোনেন, তো উনি তখন একটা কথাই বলেন যে যেহেতু যে কোনো মানুষ যখন সদ্য সদ্য মারা যান এবং ওনার শ্রাদ্ধ শান্তি না মেটা পর্যন্ত ওনার যেই অসহজকালীন যে সময়টা চলে, সেই সময়তে কিন্তু উনি মানে ওনার যে স্পিরিট বা আত্মা যাই বলো না কেন, তো সে কিন্তু বাড়ির আশেপাশে বা সেই আত্মীয় স্বজনদের আশেপাশে কিন্তু থাকে। এবং এটা অনেক স্পিরিটের ক্ষেত্রে ঘটে যে তারা তাদের অস্তিত্বের জানান দেয়, আবার অনেকে কিন্তু সেটা বুঝতেও পারে না। তো সেক্ষেত্রে এবার এগুলো স্পিরিট ওয়াইজ ভ্যারি করে, মানে যার যে স্পিরিটের পাওয়ারটা বেশি বা যে একটু পাওয়ারফুল হয় সে তার অস্তিত্বের জানান তার ফ্যামিলির লোকদেরকে দেয় এবং সেটা মানুষজন বুঝতেও পারে। তো এই জিনিসটা হচ্ছে যখন মানে কন্টিনিউ যখন এটা বাড়িতে ঘটে যাচ্ছে, তো এটা ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আপনারা একটু এটা মানে কয়েকদিন এটা একটু অ্যাডজাস্ট করে যান, সামনেই তো আর কিছুদিন পরেই যেহেতু শ্রাদ্ধ শান্তি হবে, তো আশা করা যায় তারপর আর কোনো রকম কোনো প্রবলেম ঘটবে না বাড়িতে। তো সেই কথা মতো দিদিভাই বলছে আমরা তো মানে বাড়িতে ওইভাবেই থাকতাম এবং প্রচুর ছোটোখাটো ইনসিডেন্ট আমাদের বাড়িতে ঘটতো, মানে যেগুলো এখন যদি বলতে যাই এপিসোডটা অনেকটাই বড় হয়ে যাবে। তো দিদিভাই বলছে এরকম ছোটোখাটো অনেক ঘটনা ঘটতো যেগুলোকে আমরা অ্যাভয়েড করে যেতাম এবং মানে দেখেও না দেখার ভান করে থাকা এইভাবেই থাকতাম এবং আমরা অপেক্ষা করতাম যে কতদিনে সেই শ্রাদ্ধ শান্তির দিনটা আসবে। এবং ফাইনালি যখন শ্রাদ্ধ শান্তির দিনটা আসে, তো খুব বড় আয়োজন করে আমার শাশুড়িমার শ্রাদ্ধ শান্তি করা হয়েছিল। এবার শ্রাদ্ধের দিন সন্ধেবেলায় দেখবে একটা নাম সংকীর্তন দেওয়া হয় ঠাকুরের, বা যেটাকে ধম বলে বাড়ি বলে। মানে এটা বিশ্বাস করা হয় যে সেই কীর্তনের মাধ্যমে বাড়িতে যদি সেই নেগেটিভ এন্টিটি থেকে থাকে বা সেই স্পিরিটটা যদি থেকে থাকে যিনি আর কি মারা গেছেন, তো তিনি কিন্তু সেই বাড়ি থেকে বেরিয়ে যান। তো এটা কিন্তু আমরা অনেকেই জানি। তো সেই দিন যখন ওই সন্ধেবেলায় ওই আয়োজনটা করা হয়েছিল, ওই ধম্বলে বাড়ির যে আয়োজনটা, তো তখন ওনারা এসে ওই আমার শাশুড়িমার ঘরের দরজার ভেতরে মানে ঘরের ভেতরে একটা বালি দিয়ে একটা জায়গা করে দিয়েছিল এবং ওনারা এটা বলেছিল যে যদি এই ঘরের মধ্যে বা এই বাড়ির মধ্যে সেই স্পিরিট যদি থেকে থাকে, তো এই কীর্তনটা হয়ে যাওয়ার পর মানে তিনি কিন্তু জানান দেবেন, মানে তিনি যে বেরিয়ে যাচ্ছেন বাড়ি থেকে সেটা কিন্তু উনি জানিয়ে যাবেন। তো এরপর বাড়িতে সেই কীর্তন সম্পূর্ণ হয় এবং তখন প্রায় রাত্রি 9টা কি 9:30 এরকম হবে, মানে কীর্তনটা শেষ হয়েছে। তো এরপর আমরা সবাই মানে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেকে ছিল তখন সামনে। তো তারা গিয়ে যখন সেই দরজাটা খোলে, ভাই বিশ্বাস করবে না, আমরা নিজের চোখে দেখেছি মানে যে বালিটা ওখানে পাতা হয়েছিল ওই বালির ওপরে একটা মানুষ যেরকমভাবে দাঁড়ালে একটা যেরকম পায়ের পাতার ছাপ হয়, মানে পায়ের গোড়ালির কোনো ছাপ নেই, শুধুমাত্র পায়ের চেটোটা এবং পাঁচটা পাঁচটা 10টা আঙুল মানে দুই পায়ের। তো সেই চেটো এবং সেই 10টা আঙুলের ছাপ পুরো একদম স্পষ্ট সেই বালির ওপর, এবং দেখে মনে হচ্ছে যে সেই বালির ওপর কেউ যেন দাঁড়িয়েছিল এসে। এবার এটা তো কখনোই সম্ভব নয়, তার কারণ মানে ওই ঘরের দরজা বাইরে থেকে আমরা লক করে দিয়েছিলাম, মানে যখন কীর্তনটা ছাদে হচ্ছিল তো বাইরে থেকে ওটা বন্ধ করা ছিল, তো ঘরের মধ্যে তো কেউই আসেনি, তাহলে সেই ছাপটা কোথার থেকে পড়লো? তো তখন যারা আর কি সেই কীর্তন করতে এসেছিলেন তারা এটা দেখেই বলে দেন যে আপনাদের বাড়িতে উনি ছিলেন, মানে এতদিনে যে অসহ্যটা চলেছে আপনাদের, উনি কিন্তু ভালোভাবে ছিলেন আপনাদের বাড়িতে এবং আপনাদের সাথে, এবং আজকে যে উনি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন এটাই হচ্ছে তার প্রমাণ। তো দিদিভাই বলছে এরপর তো সব কিছু মিটে যায় এবং আত্মীয় স্বজন সবাই যে যার মতো বাড়ি চলে যায়, কিন্তু অদ্ভুতভাবে এই যে এতগুলো ঘটনা আমাদের সাথে ঘটতো এই অসহ্য পর্ব চলাকালীন, তারপর আর একদিনের জন্যেও আমরা কোনো কিচ্ছু ফিল করিনি। মানে একটা সব সময়তে মনে হতো যে বাড়ির মধ্যে একটা গা ভার ব্যাপার এবং একটা মানে অদ্ভুত টাইপের ভাইবস হয়ে গেছিলো আমাদের বাড়ির মধ্যে, মানে সব সময় যেন একটা ভয় ভয় লাগতো মনের মধ্যে, অজানা একটা আতঙ্ক কাজ করতো মনে। তো পুরো আমরা বুঝতে পারি যে মাইন্ড একদম পুরো ফ্রি হয়ে যায় আমাদের এবং গোটা বাড়ি হালকা হয়ে যায়। তো এরপর আর কোনো রকমের কোনো প্রবলেম আমাদের সাথে হয়নি।
তো এখন আমরা ভালো আছি। আজ থেকে প্রায় 14 বছর আগের ঘটনা। তো এখন আমার ভাসুরের ছেলে মেয়ে দুজনেরই বিয়ে হয়ে গেছে। তো তারা প্রত্যেকেই এখন ভালো আছে এবং আমরাও প্রত্যেকে ভালো আছি। তো এই হচ্ছে আমাদের পরিবারে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা, যেটা আমার শাশুড়ি মা মারা যাওয়ার পর আমরা ফেস করেছিলাম ওই 15টা দিন। তো যেটা আজকে আমি তোমার সাথে শেয়ার করলাম। তো তোমার যদি ভালো লাগে তাহলে তোমার চ্যানেলে তুমি ঘটনাটি পড়ে শুনিও। তো দিদিভাই, সত্যি অসাধারণ একটি ঘটনা আমরা আজকে প্রত্যেকেই শুনলাম, এবং বিশেষ করে ওই জায়গাটা আমার সব থেকে বেশি ভয় লেগেছিল, যে যখন আপনার যা শুতে গিয়ে খাটের তলে সেই বিড়ালটিকে দেখতে পাই, এবং বিড়ালটা ঠিক এতটা অ্যাগ্রেসিভভাবে ওনার দিকে তাকিয়েছিল, মানে সত্যি সেই সিচুয়েশনটা ওনার ঠিক কী অবস্থা হয়েছিল, মানে আমি শুধু সেটাই ভাবছি। তো যাই হোক, এক কথায় ভীষণই ভালো লেগেছে আমার আজকের এই ঘটনাটি। তো বন্ধুরা, তোমাদের আজকের এই এপিসোডটি শুনে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানিও, এবং ঘটনাটি শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর তোমরাও যদি তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা বা যে কোনো অলৌকিক ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করতে চাও, তাহলে অবশ্যই আমাদেরকে মেইল করতে পারো। আমাদের ইমেল আইডি হলো chhayratri14@gmail.com। এছাড়াও তোমরা আমাদের ফেসবুক পেজ ছায়ারাত্রি অথবা ইনস্টাগ্রাম আইডি ছায়ারাত্রি অফিসিয়ালও ইনবক্স করতে পারো তোমাদের ঘটনাটি। আমরা সেই ঘটনাটি তুলে ধরবো সমস্ত শ্রোতা এবং দর্শক বন্ধুদের সামনে। তো গত এপিসোডে যারা আমাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তাদের মধ্যে থেকে কয়েকটি প্রিয় কমেন্ট আমরা আজকে সিলেক্ট করেছি পড়ে শোনানোর জন্য। সোমনাথ ভট্টাচার্য লিখেছেন, খুব ভালো লাগলো, ইন্টারেস্টিং, অন্ধ্রপ্রদেশের গুন্টুর থেকে শুনছি। মায়া সরকার লিখেছেন, হাই বাবান, এক্সিলেন্ট, দারুণ দারুণ লাগলো ঘটনাটা, আর তোমার বলার স্টাইলটা খুব সুন্দর, ভালো থেকো, আমি বেহালা থেকে শুনছি। থ্যাংক ইউ সো মাচ। এরপর কমেন্ট করেছেন শান্তার দুনিয়া। তিনি লিখেছেন, বাবান ভাই, আমি মধ্যমগ্রাম থেকে শুনছি, তোমার ঘটনা আমার খুব ভালো লাগে, রাতে ঘটনা পাইনি, তাই আজকে দুপুরে কমেন্ট আর লাইক করে ঘটনা শুনছি। কেমন আছো তুমি? খুব খুব ভালো থেকো। দিদি ভাই, আমি ভালো আছি, আপনিও খুব ভালো থাকবেন। তো এরপর কমেন্ট করেছেন সুরাজ সিলান। তিনি লিখেছেন, অসাধারণ লেগেছে ঘটনাটি, এই রকম ভয়ঙ্কর গল্প আরও শুনতে চাই। মনীষা বিশ্বাস লিখেছেন, আমি আসাম থেকে শুনছি, ঘটনাটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। তো এরপর কমেন্ট করেছেন রুকসানা। তিনি লিখেছেন, অসাধারণ হয়েছে ঘটনাটি, এই রকম ঘটনা আরও চাই, মুম্বাই থেকে রুকসানা বলছি। তো এরপর কমেন্ট করেছেন তারক মণ্ডল। তো তিনি লিখেছেন, আজকের ঘটনাটা সত্যিই ভয়ঙ্কর ছিল, আর বাবান, তোমার বলার ধরন ও গলার কণ্ঠস্বর এত আকর্ষণীয়, কখন ছায়ারাত্রি এপিসোড শুরু হবে তার জন্য অপেক্ষা করে থাকি। তুমি ভালো থেকো বাবান। আমি বেলেঘাটা থেকে তারক মণ্ডল। তো আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট আমাদেরকে করার জন্য। এছাড়াও আরও অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন, তাদের প্রত্যেককেই ছায়ারাত্রির তরফ থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে আগামী মঙ্গলবার। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।